বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। নিশ্চিদ্র অন্ধকারের বুক চিরে দুরন্ত গতিতে ছুটে চলেছে দূরপাল্লার ট্রেনটি। তারই দ্বিতীয় সারির কামরার দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হাওয়ার দাপট সামলাচ্ছে এক নারী মূর্তি। তার পরনের কাপড় বিন্যস্ত, তার বিধ্বস্ত চেহারা, তার খোলা লম্বা চুল, অশ্রুসিক্ত পাষাণ মুখমণ্ডলের ওপর হাওয়ার দাপটে ঝাপটা মেরে চলেছে ক্রমাগত। দুধ সাদা গালের চামড়ার ওপর স্পষ্ট আঙুলের দাগের কালশিটে পড়ে আছে। হাতের কবজিতে একই রকম কালশিটে দাগ। ঠোঁটের কোণা ফুলে রক্ত জমাট বেঁধে আছে। শীতির সিঁদুর লেপটে আছে কপালে। তার চোখের মণি দুটো স্থির, নিষ্পলকে চেয়ে আছে নিকোষ কালো নিশ্চিত্র অন্ধকারের দিকে। গন্তব্য তার অজানা। বেশ কিছুক্ষণ পরে নিজের দুটো হাতে বুকের কাছের কাপড়টা খামচে ধরে নিঃশব্দে ঠুকরে কাঁদতে কাঁদতে বসে পড়ে দরজার গোড়াতে। প্রাণ প্রিয় মানুষটাকে চিরতরে ছেড়ে চলে আসার যন্ত্রণা নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হয়। চিঠিটা বেড সাইড টেবিলের ওপর পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে চোখ থেকে গড়িয়ে পড়া জল হাতের তালু দিয়ে মুছতে মুছতে ধীরে উঠে দাঁড়ায় তৃষা। অবাধ্য চোখ জোড়া বারবার বিছানার দিকে ঘুরে তাকায়। সেখানে নিশ্চিন্তে প্রতিদিনের মতোই উপুড় হয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন অভি। নেশার ঘোরে ভূত সে। অবচেতন মনে অজান্তেই তৃষার ডান হাতটা ধীরে এগিয়ে যায় অভিককে শেষবারের মতো ছুঁয়ে দেখার অভিপ্রায়, কিন্তু বাধা দেয় ওর মস্তিষ্ক। মুহূর্তের মধ্যে অবাধ্য চেতনাগুলোকে সংযমের বেড়াজালে বন্দি করে ফেলে তৃষা। চোখের কোল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলগুলোকে আর একবার হাতের তালু দিয়ে মুছে নিয়ে মনটা শক্ত করে উঠে দাঁড়ায়। না, আর না, আর কোনো পিছুটান থাকবে না আজকের পরে। আজ যে সমস্ত বাধা ছিন্ন করে দেওয়ার সময় এসেছে। আজ ওর অভিককে মুক্তি দেওয়ার দিন। অভিকের জীবনে খুশি আনতে গেলে ওর যত কষ্টই হোক ওকে ছেড়ে যেতেই হবে। তুই আমায় এতটাই ঘৃণা করিস অভিক? আমি জানতাম না রে। সত্যিই আমি খুব কষ্ট দিয়েছি তোকে আর শ্রেয়াকে। আর আমার জন্য কোনো সমস্যা তোদের মধ্যে হবে না, কথা দিচ্ছি। পারলে ক্ষমা করে দিস। আর কখনো এই মুখ তোকে দেখতে হবে না। মনে মনে কথাগুলো বলে বুকের ভেতরে গুমড়ে ঠেলে আসা কান্নাটাকে ঠোঁটের ভেতরে দাঁত দিয়ে চেপে ধরে সংবরণ করে তৃষা। ধীর পায়ে ঘরের চৌকাঠ পর্যন্ত এসেও আবার ফিরে তাকায় ঘুমন্ত অভিকের দিকে। বুকের ভেতর কিছু একটা যেন ভাঙছে। যন্ত্রণাটা এত অসহ্যকর যে মনে হচ্ছে শ্বাসনালীটা কেউ প্রবল আক্রোশে চেপে ধরেছে। দম নিতেও কষ্ট হচ্ছে যেন। মনে হচ্ছে শরীর থেকে হৃৎপিণ্ডটাকেও যেন টেনে হিঁচড়ে নির্মম ভাবে বের করে নিয়ে আসতে চাইছে। বাইরে বেশ ভালো জোরেই ঝোড়ো হাওয়া বইছে সনসন শব্দ করে। দুর্বল মনটাকে আবার শক্ত করে তৃষা। চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকায়। ঘরের চৌকাঠ পেরিয়ে বেরিয়ে আসে নিঃশব্দে। পাশের বাড়ির চিলেকোঠায় থেকে ভেসে আসছে রীতাদির হৃদয় নিংড়ানো গানের সুর। এই অঞ্চলে সবাই রীতা পাগলি বলেই চেনে তাকে। একসময় নাকি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল সে। কলেজে পড়ার দিনে প্রেমে পড়েছিল এক প্রফেসরের। সম্পর্কটা চলেছিল বেশ কয়েক বছর। প্রেমের গভীরতায় এতটাই অন্তহীন ছিল যে হঠাৎ করেই কোনো কিছু না জানিয়ে তার সেই ভালোবাসার মানুষটা গোপনে বিয়ে করে নেয় অন্য আরেকজনকে। সেই অধ্যাপকের বিয়েটা সহজে মেনে নিতে পারেনি রীতাদি। আর সেই আঘাত ওকে পাগল করে দিয়েছে। সবকিছু ভুলে গেলেও নিজের ভালো লাগার জিনিসটা ভুলতে পারে না আজও ওর গান। মাঝে মাঝে হৃদয় নিংড়ানো যে সমস্ত অব্যক্ত অনুভূতিগুলো গানের মধ্যে দিয়ে আকুতি হয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, এটাতেই হয়তো ও খুঁজে পায় ওরা হারিয়ে যাওয়া ভালোবাসাকে। স্পর্শ করতে পারে প্রিয় মানুষটাকে। নিজের চিলেকোঠায় নির্বাসনে বসে এই রাতের সময়টাই বেছে নেয় রীতাদি। নিস্তব্ধ পরিবেশ যেন ওর ব্যথায় সহমর্মী হয়ে ওঠে। তৃষার গানের প্রতি ভালোবাসা, গান শেখার ইচ্ছা সবকিছুরই হাতে খড়ি এই রীতাদির কাছে। যখন সুস্থ ছিল ছোট্ট তৃষাকে বড্ড ভালোবাসত রীতা। ভালোবাসা কি অদ্ভুত বস্তু, যে পায়
সে তার মূল্য দেয় না, আর যে পায় না সে সর্বশান্ত হয়ে যায়। তৃষার চোখের সামনে স্মৃতিপটে ভিড় করে আসতে থাকে বহু টুকরো টুকরো স্মৃতি। সেই অবুঝ ছেলেবেলা, চুলোচুলি, মারপিট, কৈশোরের অর্থহীন ঝগড়া, ইয়ার্কি, ঠাট্টা, মজার দিনগুলো, দুজন দুজনের ব্যথায় যন্ত্রণায় কেঁদে ভাসানোর সময়গুলো, মন খারাপে একে অপরের মানভঞ্জন, যৌবনের প্রথম প্রেমে পড়ার অনুভূতিরা, সব 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 কিছু মনের গোপন ডায়েরিটা এলোমেলো হাওয়ার দাপটে তছনছ করে দিচ্ছে মস্তিষ্কের সংযম। চোখ যেন আজ দুকুল ছাপানো প্লাবিত নদী। পাপি মামুনির ঘরের কাছে এসে ভেজানোর দরজায় একবার হাতটা ছুঁয়ে প্রণাম করে তৃষা। এই দুটো মানুষ এত কিছুর পরেও বড্ড ভালোবাসে ওকে। নিজের ছেলের বিপক্ষে গিয়েও ওর হয়ে কথা বলে। বাঁধ ভাঙা জলগুলো কিছুতেই বাঁধ মানছে না, ক্রমাগত গড়িয়ে পড়ছে দু চোখে। এখন অনেক রাত, আন্দাজ নেই ঠিক কত হবে। সদর দরজাটা পেরিয়ে চুপি চুপি বেরিয়ে আসে তৃষা। তবে এখনো দু একটা গাড়ি রাস্তা দিয়ে চলাফেরা করছে। অভিজ্ঞদের দুটো বাড়ির পরেই তৃষার বাপের বাড়ি। একটা অটো হাত দেখিয়ে দাঁড় করায়। একবার সজল চোখে নিজের পৈতৃক বাড়ির দিকে ফিরে তাকায়। বাবা মার ওপরেও অনেক অভিমান জন্মেছে তৃষার। প্রবল ইচ্ছা সত্ত্বেও অভিমানী চরণ দুটো আর এগোতে দেয় না সেদিকে। দাদা, হাওড়া চলুন বলে উঠে বসে অটোতে। রীতাদির হৃদয় বিদীর্ণ গানের আওয়াজ অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। সচরাচর ড্রিঙ্ক করে না অভি। হঠাৎ করেই গত রাতে মারাত্মক ড্রিঙ্ক করার ফলে বেহুশ হয়ে ঘুমাচ্ছে সে কখন থেকে। বেলা 10টা পেরিয়ে গেছে অনেকক্ষণ। চোখের ওপর পর্দা ভেদ করে তীব্র সূর্যরশ্মি এসে আলোকপাত করাতে অভিকের চোখ মুখ কুঁচকে ওঠে বিরক্তিতে। কোন ক্রমে চোখ দুটো কষ্ট করে খোলার চেষ্টা করে অভি। মাথাটা দপদপ করছে যন্ত্রণায়। গত রাতের হ্যাংওভার এখনো কাটেনি। মা, ও মা, এক কাপ গরম কফি নিয়ে আসো তো কড়া করে। নিজের ঘরের থেকেই বিছানায় বসে চিৎকার করে অপর্ণা দেবীকে হাঁক পাড়ে অভি। দুই হাত দিয়ে মাথার চুলগুলো খামচে ধরে যন্ত্রণার চোটে। কিছুতেই চোখ দুটো পুরোপুরি খুলতে পারছে না। হঠাৎ একটা গন্ডগোল চিৎকার চেঁচামেচির আওয়াজ নিচ থেকে শুনতে পায় অভি। তারা যেন খুব জোরে জোরে কোনো একটা সমস্যা নিয়ে কথা বলছে। কোনো দিকে না তাকিয়ে নিজের শরীরটাকে খুব কষ্ট করে তুলে দাঁড় করায়। ঘটনাটা বোঝার জন্য হেঁটে যায় সিঁড়ির কাছে। চোখ কুঁচকে ভালো করে বোঝার চেষ্টা করে ব্যাপারটা। সিঁড়ির কাছে আসতেই কথাগুলো পরিষ্কার হয়। নিচে সুবিমল বাবু আর অপর্ণা দেবী বাড়ির কাজের মাসির সাথে কোনো একটা বিষয় নিয়ে বেশ চেঁচামেচি করছে। অভিক অপর্ণা দেবীকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে মা, সকাল সকাল এত চিৎকার করছো কেন তোমরা? অপর্ণা দেবী দুশ্চিন্তাগ্রস্ত মুখে ওপরে অভিকের দিকে তাকিয়ে বলে, তোদের কি আক্কেল বলতো? গত রাতে আমরা থাকবো না, বাড়ি ফিরতে দেরি হবে বলেছিলাম তো। হয়েছে বাবা, সে তো বুঝলাম। অভিক বিরক্তির সুরে বলে, সদর দরজা যে বন্ধ হয়নি গত রাত থেকে সে খেয়াল আছে? যদি চোর ডাকাত ঢুকতো কি হতো তখন? আমরা তো সেই সকালে ফিরলাম, আর ফিরেই দেখি দরজা ভেজানো বাইরে থেকে। ঠেলা দিতেই হাট করে খুলে গেল। আমি তো জানি না এসব। আমি তো কাল রাতে বলে কিছু একটা মনে করার চেষ্টা করতে থাকে অভি। সে তো আমি জানি, তোর আক্কেল জ্ঞান যে কোনো কালে ছিল না সে আর বলতে। তৃষা কই? ত্রিশুকে ডাক। ও এটা কি করে করলো? এখনো ঘুমোচ্ছে নাকি? কটা বাজে দেখেছিস ঘড়ির দিকে তোরা? অপর্ণা দেবী বেশ মেজাজ নিয়ে জোরে জোরে কথাগুলো বলল। তৃষার কথা বলতেই চমকে ওঠে অভি। জলের মতন পরিষ্কার মনে পড়ে যায় গত রাতের ঘটনা, আর সঙ্গে সঙ্গে সমস্ত নেশা কেটে যায় এক মুহূর্তে। দ্রুত পায়ে ছুটে নিজের ঘরে আসে অভি। ঘরের অবস্থা ভালো করে চারিপাশটা দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তবে কি ত্রিশু? এক অজানা আশঙ্কায় বিন্দু বিন্দু ঘাম জমে ওর কপালে। দক্ষিণের খোলা জানলা দিয়ে ক্রমাগত হাওয়া প্রবেশ ঘটছে ঘরের ভেতর, আর তার দাপটেই ফরফর করে কিছু একটা ওড়ার শব্দ কানে আসতেই বেড সাইড টেবিলের ওপরে চোখ পড়ে অভিকের।
একটা সাদা কাগজের একটা কোনা পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া, হাওয়ার দাপটে সেটাই তার অস্তিত্ব জানান দিচ্ছে শব্দ করে। কিছু একটা আশঙ্কা করেই চোখ দুটো জলে ভরে আসে অভিকে। ধীর পায়ে এগিয়ে যায় টেবিলের দিকে। কিছু একটা খারাপ আশঙ্কা করে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে লাফিয়ে গলার কাছে এসে আটকে পড়ছে। আস্তে করে পেপার ওয়েটটা সরিয়ে চিঠিটা তুলে চোখের সামনে ধরে। তোর সমস্ত জ্বালার উপশম করে চিরবিদায় নিলাম। আমাকে খোঁজার চেষ্টা করিস না কখনো। আমি জানতাম না তুই আমায় এতটা ঘৃণা করিস। গতকালের পরে আমি নিশ্চিন্ত হয়েছি। কথা দিলাম আমি যে পাপ করেছি তার শাস্তি আমি নিজেই মাথা পেতে নেব। আমার এই মুখ আর তোকে কোনো দিন দেখতে হবে না। বাবা মাকে বলিস আমি নিখোঁজ হয়ে গেছি স্বইচ্ছায়। তাদের ঋণ এ জন্মে আর শোধ করা হলো না। ভালো থাকিস। শ্রেয়াকে নিয়ে সুখে সংসার করিস। ওকে বলিস পারলে আমায় ক্ষমা করে দিতে। তুইও পারলে ক্ষমা করে দিস। ইতি তৃষা। ত্রিশু। জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে অভিকে। ঘেমে ভিজে গেছে গায়ের শার্টটা। কখন যে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে চোখের কোনা বেয়ে খেয়াল নেই অভিকে। শ্রেয়া ব্যস্ত হয়ে ওর পিঠে হাত বোলাতে বোলাতে বলে, তুই ঠিক আছিস অভিক? কি হয়েছে তোর? কি ভাবছিলি? সাহাব জি हम लोग एड्रेस पर पहुंच गए। ড্রাইভার গাড়ির ব্রেক কষে দাঁড় করায় একটি একতলা বাড়ির সামনে। গল্পটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।